তারপরে বার্ন রোগী সাধারণত রাখা হয় একটু পরিষ্কার জায়গায়, এইচডিও থেকে বা আইসিইউতে। একদিন পর পর একটা ড্রেসিং করা লাগে। এই ড্রেসিংয়ের জন্য যে গজ, ব্যান্ডেজ, যে আমরা যে ওষুধ ইউজ করি, এটা সেগুলোকে ম্যানেজমেন্ট করতে যে নার্সিং সিস্টেম আছে, মিনিমাম 5 থেকে 6 হাজার টাকা গজ, ব্যান্ডেজ এবং ওষুধ লাগে। নর্মালি একটা মেজর বার্নের সাথে একজন সিস্টার অ্যালাউ করা হয়, একজন সে পুরাটা সে দেখবে। তাহলে তার বেতন ভাতে যদি আলটিমেটলি অন্য ইয়ের থেকে বার্ন রোগের খরচ 3-4 গুণ বেশি হয়। আমাদের সাথে আজকে আছেন ডাক্তার ইকবাল মাহমুদ চৌধুরী, প্লাস্টিক সার্জন বিশেষজ্ঞ, বিএসএমএমইউ। ওনার সাথে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে প্রাথমিকভাবে আগুনে পড়লে হাসপাতালে যাওয়ার পূর্বে জরুরিভাবে একজন পেশেন্টকে কি করা উচিত। প্রথমে চিকিৎসা হলো পানি দেওয়া। সেই পানিটা হলো নর্মাল টেম্পারেচার, যে বাসায় যে নর্মাল পানি আছে, কলের পানি আছে, এই পানিটা ঠান্ডা পানি কিংবা এগুলো না, বরফ মেশানো পানি না, এতে অনেক উপকার থেকে অনেক ক্ষতি হয়। তো পানি কতক্ষণ দেওয়া লাগবে? সব বার্নেই পানি দিতে হবে। কতক্ষণ দেওয়া লাগবে? যতক্ষণ আপনার বার্ন এলাকার জ্বলুনিটা না কমে। জ্বলুনি কমলেই আপনার বাসায় যে পরিষ্কার কাপড় আছে, পরিষ্কার কাপড়, সে কাপড়টা হালকা করে পেঁচায় আপনার নিকটস্থ ডাক্তারের কাছে যাবেন। নিজে কোনো চিকিৎসা করবেন না। যে আমরা কি ভুল করি, আমাদের দেখা গেছে বার্নে আমরা পেস্ট লাগাই, হ্যাঁ, আলু ছেঁচা দিয়ে, হলুদ লাগায়, বসুরির ডাঁট বেটে লাগায়, এগুলো আমরা কমনলি পাই। এতে দুটা হয়, বার্নের হালকা বার্নটা অনেক সময় ডিপ হয়ে যায়, আর 2 হলো খুব দ্রুত এইসব বার্নে ইনফেকশন হয়। ইনফেকশন হয়ে গেলে হালকা বার্ন আবার ডিপ হতে পারে, মানে বার্নের কমপ্লিকেশন বাড়তে থাকে। সাধারণত 15% বার্নের নিচে বার্ন রোগীগুলোকে ডাক্তাররা সাধারণত বাসায় রেখে চিকিৎসা করেন, ওই 2-3 দিন পর ড্রেসিং চেঞ্জ করেন। আর 15% বার্নের উপরের বার্নগুলো মেজর বার্ন, সেই মেজর বার্নগুলো অবশ্যই হাসপাতালে চিকিৎসা করতে হবে। তাদেরকে অবশ্যই শিরাপথে স্যালাইন দিয়ে তাদেরকে সেটেল করতে হবে। এই শিরাপথে স্যালাইন দিয়ে সেটেল না করলে এই বার্নগুলো বাসায় রাখলে দেখা গেলো 7-8 দিন পরে ওই বার্নগুলো ডিপ হয়ে যায়, তখন ডাক্তারের কাছে আসে, অলরেডি ইনফেকশন হয়ে যায়, তখন কমপ্লিকেশন বাড়তে থাকে এবং রোগীর মরবিডিটি, মোর্টালিটি, মানে রোগীর মৃত্যু হতে পারে। দেহের কত পার্সেন্ট পুড়লে সার্ভাইভ করা সম্ভব নয়? 2 ভাবে আমরা করি। একটা হলো বৈজ্ঞানিক উপায়, যেটা হাসপাতালে ছাড়া করা সম্ভব নয়, আর আমরা যেটা লোকালি রাস্তায় করি কিংবা প্যারামেডিক্সরা সারা ওয়ার্ল্ডে যেটা করে, সেটা হলো ওই রোগীর এই যে হাতের যে পোর্শনটা আছে এই অবস্থায়, এইটা ওই রোগীর জন্য 1%। আপনার হাতের বার্ন না, কিংবা ডাক্তারের হাতের পার্সেন্ট, ওই রোগী মানে আমি পড়লে আমার কতটুকু পার্সেন্ট এইভাবে হাত দিলে বলা যায়। সেটা সেই হিসাবে একটা চার্ট করা আছে, সাধারণ ডাক্তারের রুল অফ 9 বলে, ওই চার্ট হিসাবে আমরা অ্যাসেসমেন্ট করি। আর হাসপাতালে আসলে আমরা ওই বৈজ্ঞানিক চার্ট দিয়ে, ল্যান্ড ব্রাডার চার্ট বলে, সেই হিসাবে অ্যাসেসমেন্ট করি, আরও এক্স্যাক্টলি করি। কারণ বার্নের পার্সেন্টেজ অফ বার্ন না জানা থাকলে, পেশেন্টের ওজন যদি না জানা থাকে, তাহলে পেশেন্টের কতটুকু পানি লাগবে, ফ্লুইড লাগবে, মানে স্যালাইন লাগবে, সেটা হিসাব করা যায় না। এখন এখানে যদি ভুল হয়, ধরেন তার বার্ন হলো 30%, আমি যদি তাকে অ্যাসেস করি 40%, 45%, তাহলে পানি বেশি যাবে, তাহলে রোগীর ক্ষতি হবে, হার্টের উপরে প্রেশার পড়বে। শুধু পার্সেন্টেজটা বার্ন ডাক্তার অ্যাসেস করে, ডাক্তার ওইভাবে অ্যাসেস করেই তারা ফ্লুইড, মানে কতটুকু স্যালাইন যাবে, এটা হিসাব আছে, এটা সুন্দর হিসাব আছে। ডাক্তারদের ব্যাপারে এটা সাধারণ পাবলিকে ওইগুলো নিয়ে মাথা ব্যথা না করলেও চলবে। কোনো ডায়াবেটিসের রোগীর শরীর দাহ হলে রিস্ক কতটুকু? আচ্ছা, ডায়াবেটিক্স রোগীটা এমন একটা রোগ, এটা শুধু বার্ন না, যে কোনো সার্জিক্যাল ইন্টারভেনশনের জন্য এটা রিস্ক। যেমন একটা ডায়াবেটিস রোগীর জন্য অ্যাপেন্ডিক্স, গলব্লাডার করতে যেটুকু রিস্ক, বার্ন রোগীর তার থেকেও বেশি রিস্ক, কারণ তার ডায়াবেটিসের সাথে ঘা এবং মানে ইনফেকশনের সম্পর্ক। একটা বার্ন রোগীর চামড়া পুরে ওপেন হয়ে যাচ্ছে, বাইরের এনভায়রনমেন্টের সাথে যে আমাদের প্রোটেকশন আছে, প্রোটেকশনটা নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে তো বাড়বে। কারণ ওই বার্ন রোগীর ডায়াবেটিস খুব দ্রুত আনকন্ট্রোল হয়ে যায়, স্ট্রেসে ডায়াবেটিস বাড়ে। আবার দেখা গেলো যে বার্ন রোগী ঠিকমতো মানে ফুডিং ব্যবস্থা করা হচ্ছে না, ডায়াবেটিস কমে যেতে পারে। সুতরাং ডায়াবেটিস রোগীদের ইভেন অল্প ডায়াবেটিস, মানে 10% নিচে ডায়াবেটিস রোগীদের আমরা বেসিক্যালি বাংলাদেশে, আমি বেসিক্যালি হাসপাতালে ভর্তি হতে বলি, কারণ তাকে 4 বেলা ডায়াবেটিস কন্ট্রোল করে ওই হিসাবে ইনসুলিন অন্য কিছু দিয়ে ম্যানেজমেন্ট করা হয়।
হ্যাঁ, কারণ দেখা গেলো একবেলায় ইনসুলিন ডায়াবেটিস কমে গেছে, তখন ইনসুলিনের পরিবর্তন করা হয়, যেটা বাসায় সম্ভব না। আর ওষুধ দিয়ে ডায়াবেটিস রোগী চিকিৎসা করেন, কারণ ওষুধ তো আর মেপে মেপে দেওয়া হয় না। ইনসুলিন ধরেন একবেলা ইনসুলিন 14 লাগতেছে, পরের দিন দেখালো ওই বেলায় তার ডায়াবেটিস কমে গেছে, এখানে দেখালো 8 লাগতেছে। তো ওই হিসাবে আমরা ডায়াবেটিস ম্যানেজমেন্টটা একটু টাফ হয়ে যায়। রোগীর শরীরে আগুন লাগে, তার অন্যান্য অর্গান কেমন ক্ষতিগ্রস্ত হয়? হাসপাতালে ভর্তি মানে মেজরমেন্ট। এখন একটা রোগীর যদি এই বায়োকেমিক্যাল ভ্যালুগুলো নষ্ট হয়ে যায়, এটা অবশ্যই শরীরের সকল অর্গান, একেবারে মানে ব্রেন থেকে আরম্ভ করে সকল অর্গানের উপরে ইফেক্ট হয়। যেই কারণে বার্ন রোগী কিন্তু ঘাত জন্য মারা যায় না। বার্ন রোগী শরীরের এইসব উল্টাপাল্টা বায়োকেমিক্যাল ডিজাস্টার হওয়ার জন্যই বার্ন রোগী মারা যায়। এই যে ঘা কোনো ম্যানেজ করা কোনো ব্যাপার না ডাক্তারদের জন্য, কিন্তু সমস্যা হয় রোগী তো বাঁচতেছে না, ঘা থাকলে আমি কী করবো? এই যে বায়োকেমিক্যাল, সেই জন্য এই ধরনের রোগীগুলো, বিশেষ করে মেজর বার্নের রোগীগুলো ওয়ার্ল্ডে তো 6 ঘন্টা অংশ 12 ঘন্টা পর পর বিভিন্ন ভ্যালুগুলো দেখে, যেমন হিমোগ্লোবিন ভ্যালু, ক্রিয়েটিন ভ্যালু, তারপরে এজিপিটি মানে লিভারের ইয়ে দেখে, এবং ইউরিন মেপে মেপে ইয়ে করা হয়। এগুলো অ্যাডজাস্ট করে দেখা গেল যে প্রথম 3 থেকে 4 দিনের মধ্যে যে যেগুলো ভালোর দিকে যায় এগুলো অ্যাডজাস্ট হয়ে যায়, আর যেগুলো অ্যাডজাস্ট হইতে চায় না সেগুলো সারভাইভ করানো খুব টাফ হয়ে যায়। হ্যাঁ, এই জন্য এগুলো বার্ন আইসিইউতে ম্যানেজ করে, এগুলো মানে প্রতি 6 ঘন্টা পর পর মাপা হয়। এখন আমাদের দেশে এটা সম্ভব না, আমরা অনেক সময় প্রতিদিন মাপি, অর্থাৎ প্রাইভেট লেভেলে প্রতিদিন মাপায়, কিন্তু সরকারি লেভেলে প্রতিদিন মাপা সম্ভব না, 2 দিন পর পর 3 দিন পর পর মাপে। এখন আমাদের যে সরকারি যে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ বার্ন আছে, এখানে এই ফ্যাসিলিটিসগুলি স্টিল নাও আছে, অ্যান্ড ভবিষ্যতে কতদিন থাকে এটা জানা জানি, স্টিল নাও আছে, এবং তারা মোটামুটি চেষ্টা করে মানে তাদের প্রোটোকল অনুযায়ী কাজ করার জন্য। প্লাস্টিক সার্জারি এত ব্যয়বহুল কেন? চিকিৎসা তো ব্যয়বহুল আসলে। নর্মাল একটা রোগীর ধরেন সাপোজ একটা গলব্লাডার রোগী, আপনি নর্মাল পরীক্ষা করে অপারেশন করে 2 দিন 3 দিন বেরিয়ে এসেছেন, আপনার আর কোনো রকম কমপ্লিকেশন না হলে আপনার কোনো ইনভেস্টিগেশন লাগতেছে না, আপনার ড্রেসিং লাগতেছে না। বার্ন রোগী সাধারণত রাখা হয় একটু পরিষ্কার জায়গায়, এইচডিইউতে কিংবা আইসিইউতে। প্রতি দিন কিংবা 1 দিন পর পর একটা ড্রেসিং করা লাগে, তারপরে তার অ্যান্টিবায়োটিক লাগতেছে, সেগুলোকে ম্যানেজমেন্ট করতে যে নার্সিং সিস্টেম আছে। কারণ নর্মালি একটা মেজর বার্নের সাথে একজন সিস্টার অ্যালাউ করা হয়, একজন সে পুরাটা সে দেখবে, তাহলে তার বেতন ভাতে যদি আলটিমেটলি অন্য ইয়ের থেকে বার্ন রোগের খরচ 3-4 গুণ বেশি হয়। ধন্যবাদ ডাক্তার ইকবাল মাহমুদ চৌধুরী। এতক্ষণ আগুনপোড়া রোগীর যে করণীয় এবং খুব জরুরি বিষয়গুলো, যেগুলো আমরা অনেকেই জানি না এবং জানতাম না, আজকে নতুন করে আপনার কাছে আমরা বিষয়গুলো শুনলাম, এবং আমরা আশা করি এই বিষয়গুলো আমরা দর্শকরা এগুলো দেখবেন, শুনবেন, এবং তারা অনেক উপকৃত হবেন। এবং আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। কসমেটিক সার্জারিটা সৌন্দর্য বর্ধন কাজে ইউজ করা হয়, ম্যাক্সিমাম এগুলো মহিলাদেরই প্রয়োজন। আর কসমেটিক সার্জারিটা মেনলি শরীরের যে অনাবৃত অংশটা আছে, বিশেষ করে মুখ থেকে গলা পর্যন্ত, হাতের কিছু পার্ট, এইগুলির উপরে যে সৌন্দর্য বর্ধনের যে অপারেশনগুলো করা হয়, এগুলি কসমেটিক সার্জারি। তা আমার একটা অদ্ভুত রোগী আসছিল, এবং দেখতে অদ্ভুত, মানে ডিপ্রেশন, দেখতে খুব কুৎসিত ছিল। আমি 2 বার ওকে স্টেম সেল দেওয়ার পরে তার মুখের গর্ত তো চলে গেল, মুখটা আমাদের স্বাভাবিক মতো গোল হয়ে গেল, এবং তার পরিপূর্ণভাবে দাড়ি এবং মোজ গজালো। বিষয়টা হচ্ছে প্লাস্টিক সার্জারি। এটা ছোটবেলা থেকে আমাদের একটা বদ্ধমূল ধারণা ছিল যে প্লাস্টিক সার্জারি মানে প্লাস্টিক দিয়ে কোনো আবৃত করার বিষয়টা এখানে জড়িত, মানুষের চেহারা অনেক সুন্দর হয়ে যায় এবং মানুষের জীবনে আর কোনো প্রসাধন ব্যবহার করতে হয় না। আসলে এটা যে একটা মেডিকেলের অনেক বড় একটা ডিপার্টমেন্ট, এবং এখানে যে কত শত কাজ হয় সেটা আমরা অনেকেই জানি না। আজকে এই প্লাস্টিক সার্জারি বিষয়ে পিজি হসপিটালের অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার ইকবাল মাহমুদ চৌধুরী সাহেবের সাথে আমরা কথা বলবো। উনি এখানে সহযোগী অধ্যাপক হিসেবে আছেন, ডাক্তার ইকবাল মাহমুদ চৌধুরী। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সকল দর্শকদেরকে। প্লাস্টিক সার্জারি বিষয়ে আমার প্রথম প্রশ্ন, প্লাস্টিক সার্জারি কি এবং কেন? প্লাস্টিক সার্জারি একটা বিশেষ শল্য চিকিৎসা।
প্লাস্টিক সার্জারি আসছে প্লাস্টিক কস নামে একটা শব্দ থেকে, যেটা গ্রিক শব্দ। এই প্লাস্টিকস মানে হলো পুনর্গঠন, তার মানে প্লাস্টিক সার্জারি মানে পুনর্গঠন সার্জারি। প্লাস্টিক সার্জারিতে সাধারণত প্লাস্টিক জাতীয় কোনো জিনিস ইউজ করা হয় না, হ্যাঁ। আর এই প্লাস্টিক সার্জারি শুরু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। এখন এই ক্রমবর্ধমান এই সময়ের মধ্যে প্লাস্টিক সার্জারি অনেক ডেভেলপমেন্ট হয়েছে, সারা পৃথিবীতে যেমন ডেভেলপ হয়েছে বাংলাদেশেও ঠিক তেমনই ডেভেলপ হয়েছে। কসমেটিক সার্জারিটা সৌন্দর্য বর্ধন কাজে ইউজ করা হয়, ম্যাক্সিমাম এগুলো মহিলাদেরই প্রয়োজন। আর কসমেটিক সার্জারিটা মেনলি শরীরের যে অনাবৃত অংশটা আছে, বিশেষ করে মুখ থেকে গলা পর্যন্ত, হাতের কিছু পার্ট, এইগুলির উপরে যে সৌন্দর্য বর্ধনের যে অপারেশনগুলো করা হয় এগুলি কসমেটিক সার্জারি। কসমেটিক সার্জারির মধ্যে রয়েছে যে মুখের দাগ দূর করা, মুখের বলিরেখা দূর করা, মুখের চামড়া যদি লুজ হয়ে যায় সেটার জন্য ফেস লিফটিং অপারেশন করা, তারপরে স্তন বড় করা, ছোট করা, হ্যাঁ, পেটের চর্বি কমানো এবং পেটের শেপ নিয়ে আসা, এটা বডি শেপিং সার্জারি বলে। এটার মধ্যে অনেক পার্ট আছে, এটার মধ্যে যেমন আছে লাইপোসাকশন, এটার মধ্যে আবার অপারেশন করে আবার সেট আপ করে দেওয়া হয়। তো অনেক দূর অনেক ডেভেলপমেন্ট এই কসমেটিক সার্জারি আছে এবং বাংলাদেশে এগুলো করা হয়, হ্যাঁ। নাক, গলা, থুতনি, গাল, এই সার্জারিগুলোর কি স্বাস্থ্যসম্মত? কথাটা হলো স্বাস্থ্যসম্মত, কিন্তু ধর্মীয় সম্মত কিনা আর কি, হ্যাঁ। ইসলামিক ইয়েতে শরীরের শেপ পরিবর্তন করাটা নিষেধ করা হয়েছে, কিন্তু আমরা করি মানে যেমন মুখে যেমন ঠোঁট কাটা তালু ফাটায়, এই ঠোঁট কাটা রোগী যদি মেয়ে রোগী যদি অপারেশন না করি সে তো সমাজে থাকতে পারে না, বাসায় পর্যন্ত থাকতে পারে, স্কুলে যেতে পারে না, আর বিয়ের সময় তো হয় না, সেগুলো আমরা করতেছি। আবার অনেক রোগীদের নাকে অসম্ভব চ্যাপটা থাকে, তাদের বিয়ে শাদী হচ্ছে না, হ্যাঁ। আবার কিছু কিছু আমাদের মডেল কিংবা চলচ্চিত্র কিংবা টিভি যে অভিনেতা আছে তাদের ক্যামেরাতে সমস্যা হয়, তখন এইগুলো আমরা করে থাকি। এর স্বাস্থ্য ঝুঁকি কতটুকু এবং কতদিন ডাক্তারদের ফলো আপে থাকতে হয়? এটা কোনো পার্মানেন্ট সলিউশন না, হ্যাঁ। যেমন নাক ঠিক করলে নাকটা আজীবনই ঠিক থাকবে, সেটার জন্য কোনো ইয়ে নাই। এখন একটা মানুষের সাপোজ 40 বছর বয়সে তার ফেস লিফটিং করলো, মানে চামড়া শক্ত করলো, তখন সুন্দর দেখাবে, কিন্তু দিন দিন আবার 10 বছর 15 বছর পর যখন তার চামড়া অন্যান্য জায়গার চামড়া যখন লুজ হয়ে যাবে, এখানেও সেখানে এরকম লুজ হবে। আর কমপ্লিকেশন খুব বেশি হয় না, যদি ঠিক মতো করা যায় কমপ্লিকেশন হয় না। অন্যান্য অপারেশনে যেমন কমপ্লিকেশন হয় সেরকম কমপ্লিকেশন হইতে পারে, যেমন হলো কিছু থেকে ইনফেকশন হইতে পারে, সেটা অপারেশনের পরবর্তী পর্যায়ে অ্যাজ ইউজুয়াল সে যেমন নর্মাল চলে। যেমন হেয়ার গ্রাফটিং, আমরা হেয়ার গ্রাফটিং করে দিচ্ছি, যতদিন নর্মাল হেয়ার আছে চলবে, পিছনে যখন অন্যান্য হেয়ারগুলো যখন পড়া শুরু করবে কিন্তু ডিজিজ হবে, তখন এই হেয়ারগুলো পড়ে যাবে। প্লাস্টিক সার্জারি করে কি ত্বক ফর্সা করা সম্ভব? হ্যাঁ, এটা করা হয়, এটা মেনলি এখন করতেছে স্কিন স্পেশালিস্টরা, এগুলোকে কেমিক্যাল পিলিং বলে। হ্যাঁ, কেমিক্যাল না, এটা কেমিক্যাল পিলিং বলে। এটা এক ধরনের কেমিক্যালস, মেনলি হলো অ্যাসিডিক একটা কেমিক্যাল দিয়ে এগুলো গলা পর্যন্ত ওরা এক ধরনের আস্তে করে পিলিং করলে আগের থেকে বেটার মনে হয়। এটা কি হিউম্যান বডির জন্য হার্মফুল? এটা এখন ইয়ে করে বিজ্ঞানীরা, এখন বলতেছে যে এই কেমিক্যাল পিলিংয়ে কিছু কমপ্লিকেশন হচ্ছে, কারণ আমাদের এটার ডাটা তেমন ছিল না। এখন 20-25 বছর ডাটা আসছে, এই স্ট্যাটিস্টিক্যাল ডাটাগুলোতে দেখাচ্ছে তাদের স্কিনে অনেকগুলো ক্যান্সার, নন ক্যান্সার সব রকম সমস্যাই হয়। না, আমরা বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পী মাইকেল জ্যাকসনের বিষয়টা আমরা দেখি, তাকে কোনো এক জায়গায় তাকে কালো বলা হয়েছিল, তুমি তো ইউ আর ব্ল্যাক। তো তখন সে খুব রাগ করেই তার পুরো শরীর সে সাদা করে ফেলে। তো এটা থেকে একটা কিউরিসিটি দর্শকদের যে এটা কিভাবে সম্ভব। মাইকেল জ্যাকসনের ব্যাপারটা হলো সে সিম্পল একটা অপারেশন না, সে নাক ঠিক করতে 16 বার অপারেশন করছে, আর মুখে কেমিক্যাল পিলিং করছে। আর একটা ছিল অ্যান্টিঅক্সিডেন্ট, খুব বেশি পরিমাণ খাওয়াইলে, হ্যাঁ, যেমন
হ্যাঁ হাইপারটেনশন, মানে তার কিন্তু চামড়ায় কিছু সাদা হয়ে যায়, এগুলো ভালো সমস্যা না। কারণ মাইকেল জ্যাকসন লাস্ট 10 বছরে মুখে বিভিন্ন ক্যান্সারের জন্য সে অপারেশন করতে হয়েছে, সেই জন্য লাস্ট 10 বছর সে কিন্তু খুব বেশি পাবলিকলি ওপেন হতো না। সেক্স অর্গান সার্জারি কি বাংলাদেশে হয়? হ্যাঁ, এটা পরিবর্তন করা সম্ভব, কিন্তু এটা সারা পৃথিবীতে যে খুব হয় তা না, কিন্তু অনলি থাইল্যান্ডে হয়। থাইল্যান্ডের সংবিধান এটাকে অ্যালাউ করে, ম্যাক্সিমাম পৃথিবীর অন্য কোনো সংবিধান এটা অ্যালাউ করতেছে না। বাংলাদেশেও আমরা করছি, কিন্তু এই মুহূর্তে ধর্মীয় কারণে আর করি না আমি পার্সোনালি। ব্রেস্ট সার্জারি করে আকার পরিবর্তন করা কি সম্ভব এবং বাংলাদেশের প্রসপেক্ট কতটুকু? এটা হয়, আমরা প্রচুর করি। আজ থেকে 15 বছর আগে আমরা বেস্ট ইমপ্লান্ট ইউজ করতাম। হ্যাঁ, ওই ইমপ্লান্টগুলো বিদেশ থেকে তৈরি হয়ে আসে, কিন্তু ইমপ্লান্টে বাংলাদেশ এবং ইন্ডিয়ার রেজাল্ট ভালো না। ইমপ্লান্টগুলো ডিসলস্ট হয়ে যায়, মানে খুলে মানে বেরিয়ে যায়, রেজাল্ট ভালো না। বা এটা সাদা চামড়ার পরে রেজাল্ট ভালো আসে। তবে এখন অনেক অত্যাধুনিক সমস্যা চলে আসছে। এখন আমরা লাইপোস ক্যাপচার করি, লাইপোসেকশন করে নিজের চর্বি নিয়ে ওই জায়গায় চর্বি দিয়ে ঢুকায় দিয়ে ওই জায়গাটাকে সাইজেবল করে দিই। মানে পেশেন্টের শরীরেরই এক চর্বি ওইটার ভিতরে চর্বি প্রতিস্থাপন করে এটা সাইজ পরিবর্তন করা, এইটার কোনো সাইড ইফেক্ট নেই, কারণ এটা হলো নিজের চর্বি, অটোজেনাস বলি, এতে কোনো সাইড ইফেক্ট নাই। হ্যাঁ, এখানে দেখা গেছে যে আর কি অপারেশনটা একটাতে হয় না, মানে প্রথমবারে করার পর দেখা হলো একদিকে শেপটা ঠিক হয় না, পরে আবার হয়তো অবশ করেই করে অল্প একটু ফ্যাট ঢুকাই দিয়ে সেট করা হয়। এগুলো করার জন্য পেশেন্টদেরকে আমরা উপযুক্তভাবে কাউন্সিলিং করে নিয়ে তাদের পরিবারের সদস্যের সাথে কথা বলে তারপরে আমরা করি। বাংলাদেশে প্লাস্টিক সার্জারির প্রসপেক্ট কতটুকু? পৃথিবীর যে কোনো দেশে যে প্রসপেক্ট, বাংলাদেশে একই প্রসপেক্ট। প্লাস্টিক সার্জারি শুধু কসমেটিক সার্জারিতে কস্ট বেশি, আমাদের এখানে কসমেটিক সার্জারি করার স্কোপ নেই। আর ওয়ার্ল্ডেও সরকারি হাসপাতালে কসমেটিক সার্জারি করা হয় না, সবই প্রাইভেটে করে। তো আমাদের এখানে বড় বড় ক্যান্সার, বড় বড় ঘা, বড় বড় আর প্লাস্টিক একটা বিরাট পার্ট হলো কনজেনিটাল ডিফর্মিটি, মানে জন্মগত ত্রুটি, যেমন হলো ঠোঁট কাটা, তালু ফাটা, আঙ্গুলের একটার বেশি আঙ্গুল 5টা 6টা থাকা, পলিডেক্টালি বলে। তারপরে পুরুষাঙ্গে প্রস্রাবের রাস্তা 3-4 জায়গায় থাকে, যে হাইপোস্পিটিস বলি। এগুলো তো কারেকশন না করলে সে সমাজে টিকতে পারবে না। হ্যাঁ, এইগুলো করতে করতে আমাদের সময় চলে যাচ্ছে। আমরা অ্যাস্থেটিক সার্জারিরা মেনলি আমরা হলো প্রাইভেট সেট আপে করে থাকি। আচ্ছা, স্টেম সেল এটা কতদিন লাগে চিকিৎসার সময়? না, স্টেম সেলের চিকিৎসা যেমন সাপোজ আমরা এই যে ধরেন শরীরে কোনো জায়গায় গর্ত আছে, হ্যাঁ, কিংবা কোনো জায়গায় নর্মালি অপারেশন করে ভালো হচ্ছে না, আমরা পেটের থেকে লাইপোসাকশন করে চর্বি নিয়ে স্টেম সেল বানাই, ওই সেট আপে ওখানে ইনজেকশন করে দিচ্ছি। দেখা গেলো 1বার কি 2বার লাগে, কিন্তু পরবর্তী স্টেম সেলগুলো নিজেই ওই জায়গায় রিজেনারেট করতেছে। তা আমার একটা অদ্ভুত রোগী ছিল, এটা মুখের ক্যান্সার ছিল, ইংল্যান্ডে সে অপারেশন করছে, সিলেটি রোগী। করার পর রেডিওথেরাপি দেওয়ার পরে তার মুখের 2 দিকে চামড়া পুড়ে গেছিল এবং দেখতে অদ্ভুত, মানে ডিপ্রেশন, দেখতে খুব কুৎসিত ছিল। সে আমার কাছে আসলো, আমি তাকে বললো যে এই করা যেতে পারে, কিন্তু এর রেজাল্ট যে ভালো হবে তোমার ব্যাপারে জানি না। আমি 2বার ওকে এই স্টেম সেল দেওয়ার পরে তার মুখের গর্ত তো চলেই গেল, মুখটা আমাদের স্বাভাবিক মতো গোল হয়ে গেল এবং তার পরিপূর্ণভাবে দাড়ি এবং মোজ গজালো। এটাই ছিল আমার জন্য স্টেম করা। এটা ইংল্যান্ডের ডাক্তাররা এটা অলরেডি আমার সাথে করে ওদের জার্নালে এটা করতেছে এবং ওরা এই ধরনের ফেসোফিজিয়াল অপারেশনে তারা এই স্টেম সেলগুলো অলরেডি ব্যবহার শুরু করছে, কিন্তু আমাদের এখানে ব্যবহার সীমিত, কারণ আমরা এই ধরনের রোগী কম পাই। ধন্যবাদ ডাক্তার ইকবাল মাহমুদ চৌধুরী, এতক্ষণ আপনি আমাদের সাথে প্লাস্টিক সার্জারির বিষয়ে খুব সারগর্ব বক্তব্য রাখলেন এবং আমাদের অনেক কিছু অজানা ছিল, যেইগুলোর সম্পর্কে অনেকের ধারণা ছিল না। আমাদের একটা বেগ ধারণা ছিল, তা আজকে অনেক কিছু পরিষ্কার হলো এবং বাংলাদেশে প্লাস্টিক সার্জারির যে প্রসপেক্ট, সেই প্রসপেক্টগুলো আমরা খুব ভালো জানতে পারলাম এবং এখানে অনেক ভালো ভালো চিকিৎসা হচ্ছে এবং অনেকেই হয়তো বাংলাদেশের বাইরে গিয়ে চিকিৎসা করে, কিন্তু বাংলাদেশে যে এটার চিকিৎসা হচ্ছে এবং এটার যে অনেক অগ্রগতি হয়েছে সেটা দর্শকদের অনেকেরই জানা নেই। থেকে আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।